অ্যাসিটেট আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, পার্কিন রিয়াকশন, ঠিক আছে, সোডিয়াম অ্যাসিটেট অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, উচ্চ মাধ্যমিকে এসছে এর আগে। পার্কিন রিয়াকশন করলে উষ্ণতা উত্তপ্ত করলে একটা অ্যাসিড উৎপন্ন হয়, যার তুল্যাঙ্কভার একটা সামথিং ভয়ঙ্কর কিছু দিয়েছে, তুল্যাঙ্কভার দিয়েছে, এবিসিডিকে শনাক্ত করা। আচ্ছা দেখি, তাহলে এ আমি বুঝলাম কোনটা, টলুইন। বি আমার কি হবে, এদিকে দেখ, বি কি বলেছে না, এটাকে দুই ইকুইভ্যালেন্ট ক্লোরিন দ্বারা রিয়াকশন করছি সূর্যালোকের প্রেজেন্সে, তার মানে Cl2 আর H নিউ, ঠিক আছে, Cl2H নিউ, Cl2H নিউ মানে কি হবে বলতে, বেসিক্যালি বেনজাইলিক পজিশনের হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে, মানে বেনজাইলিক হাইড্রোজেন বেরিয়ে যাবে, Cl2H নিউ দিলাম, তাহলে বেনজাইলিক হাইড্রোজেন মানে দেখ ছিল 3টে হাইড্রোজেন, 2 মোল দিয়েছি, তাহলে চলে গেল 2টো হাইড্রোজেন, পড়ে থাকলো কি দেখ এই মলিকুলটা, বোঝা গেছে, তাহলে এটা হচ্ছে আমার বি, ক্লিয়ার, বি হচ্ছে কি মলিকুলটা এটা, বুঝলি, বেনজিনের মাথায় বেনজাইলিক কার্বন থেকে আমার 2টো হাইড্রোজেন চলে গেল, 2টো ক্লোরিন থাকবে, CH Cl2, ক্লিয়ার, এটা হচ্ছে বি। পরেরটা কি হবে, সি, বলছে এটাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা আদ্র বিশ্লেষণ করলাম, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি বেসিক্যালি COH তার হোল টু, একটা বেস, বেস মানে কি বেসিক্যালি OH মাইনাস সাপ্লাই করছে, ঠিক আছে, OH মাইনাস সাপ্লাই করছি, তাহলে OH মাইনাস গিয়ে এখানে রিয়াকশন করবে, OH মাইনাস গিয়ে এখানে রিয়াকশন করুক, রিয়াকশন কী হয় বলতে, SN2 রিয়াকশন যদি করে, তোর OH মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করলো, Cl এখান থেকে বেরিয়ে গেল, ফার্স্ট স্টেপে আমি পেলাম একটা OH মাইনাস করলে এটা হবে, সেকেন্ড স্টেপে আরেকটা OH মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করলো, এখান থেকে Cl বেরিয়ে গেলো, পেলাম হচ্ছে এই জিনিসটা, বুঝতে পেরেছিস, আদ্র বিশ্লেষণ হলো, দুখানা Cl বেরিয়ে গেলো, দুখানা OH লাগলো, একই কার্বনে 2টো OH থাকে না, কী হয়ে যায়, জল বেরিয়ে যায়, তার মানে কী হলো বলতে, দেখ এখান থেকে H আর OH যদি বেরিয়ে যায়, তার মানে বেসিক্যালি কার্বনের একটা হাত ফাঁকা, পাশে অক্সিজেনের একটা হাত ফাঁকা, এটা আমার হবে, তাই সি আমার কি হলো বলতে, এই মলিকুলটা, সি হচ্ছে আমার এই মলিকুলটা, বেনজালডিহাইড, ক্লিয়ার, সি হচ্ছে আমার এই মলিকুলটা, বেনজালডিহাইড। ক্লিয়ার, সি হচ্ছে বেনজালডিহাইড। তারপর একটা তো ডি, তুই পারবি এটা, আর বলছি না, এর মধ্যে পার্কিন রিয়াকশন করবি, পার্কিন রিয়াকশনের প্রোডাক্ট কী হয়, নাম কি ছিল বলতে, এটা সিনামিক অ্যাসিড, এটা উচ্চ মাধ্যমিকে এসছে, আবার আসবে, আর উচ্চ মাধ্যমিকে আরেকটা কোশ্চেন এসেছিল, নোয়ে ভেনেগাল বিজারণ, নোয়ে ভেনেগাল কন্ডেনসেশন, নোয়ে ভেনেগাল, ঠিক আছে, ওটা ওটা তো বোঝানোর কিছু নেই, ওটা জাস্ট মার্ক করেছিলাম বইয়ের মধ্যে, নোয়ে ভেনেগাল, ঠিক আছে, এটা হয়েছে, সি আমার এটা হলো, আর ডি কি হবে, এটার পার্কিন রিয়াকশন করলে যে প্রোডাক্টটা হয়, ডি হবে হচ্ছে এটার পার্কিন রিয়াকশন করলে যে প্রোডাক্টটা হয়, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছিস। আচ্ছা এবারে চলে যাচ্ছে, এই পিরিয়ডটা একটু আবার বন্ধ, বার কর মার্টিন মাহাতো, ইংলিশটা, কারণ ইংলিশটার মধ্যে ভালো ভালো কিছু কোশ্চেন আছে। আগের দিন কত অবধি করেছিলাম মার্টিন মাহাতো মনে আছে, একটা করেছিলাম না, চল বার কর, তাহলে এখানে পরপর দুখানা সেট করবো, তাতে 3 হয়, সেট নাম্বার 2, মার্টিন মাহাতো, দেখ সেট নাম্বার 2 আছে কোথায়, বার কর, ইংলিশ ভার্সনটা বেসিক্যালি, মার্টিন মাহাতো, সবাই বার করেছিস, আচ্ছা দেখ ওখানে সেট 2 কোশ্চেন নাম্বার 1-2, হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর ইলেকট্রোলাইসিস অফ CuSO4 ইউজিং কপার ইলেকট্রোড, একটু বই বার কর, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার কটা রিয়াকশান আরও অ্যাড হচ্ছে, এখানে সাধারণত উচ্চ মাধ্যমিকে আর আসে না, কিন্তু দেখছি ওখানে টেস্ট করে দিয়েছে, পড়ে রাখবো কটা, কী কী, তড়িৎ বিশ্লেষণ বার কর, ইলেকট্রোকেমিস্ট্রি, আচ্ছা এবারে এর মধ্যে
3.15.3 বার কর 3.15.2 সরি 3.15.2 3.15.2 তড়িৎ বিশ্লেষণের উদাহরণ। ঠিক আছে, বার করেছি সবাই? আচ্ছা, এর মধ্যে দেখ NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ পাওয়া গেছে। এটা কিন্তু সিবিএসসি বোর্ডে আছে, সিবিএসসি বোর্ডে আসে। NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কোনটা পড়বি আমি শুধু যেটা বলবো সেটুকুই শুধু পড়বি। NaCl এর নীল কালিতে দেখ হেডিং দেওয়া আছে, NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ পাওয়া গেছে সবার খুঁজে 3.15.2 এর মধ্যে। আচ্ছা, এবার ওখানে দেখ কি লেখা আছে, সুতরাং ক্যাথোড বিক্রিয়া, একটু দেখ তো অ্যানোডে সম্ভাব্য বিক্রিয়া সময়ের ঠিক উপরেই লেখা আছে সুতরাং ক্যাথোড বিক্রিয়া, পেয়েছিস? তাহলে ক্যাথোড বিক্রিয়াটা একটু মুখস্থ করতে হবে। দেখ চাইলে এগুলো বোঝানো যায়, কিন্তু তার আগে আমাকে তাহলে ইলেকট্রোলাইসিস পুরো জানতে হবে। ওকে, এগুলো ক্লাস 10-এ আছে আইসিএসসি বোর্ডে। ক্যাথোড বিক্রিয়াটা মার্ক করলি, ঠিক আছে? কি কোশ্চেন আসে বলতো? কোশ্চেন আসে হচ্ছে এরকম, NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস, দেখতে পাচ্ছিস তো? তাহলে এখান থেকে এটা পড়লাম, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখ ওই সম্ভাব্য বিক্রিয়া সমূহ তোকে পড়ার দরকার নেই, জাস্ট কোনটা হবে সেটা বললেই হবে। তারপরে দেখ আবার ওইখানেই নিচের দিকে দেখ লেখা আছে তড়িৎ বিশ্লেষণ উৎপন্ন পদার্থ, পেয়েছিস দেখতে? তার ঠিক থেকে উপরে লেখা আছে সুতরাং অ্যানোড বিক্রিয়া। ওই অ্যানোড বিক্রিয়া যেটা লেখা আছে ওটা Cl মাইনাস অ্যারো দিয়ে Cl2 প্লাস 2 ইলেকট্রন হয়েছে। তাহলে এখান থেকে কোশ্চেন আসে কি, অ্যানোডে কোন গ্যাস হবে, ক্যাথোডে কোন গ্যাস হবে? সবাই পেয়েছিস খুঁজে? ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট হচ্ছে দেখ আরেকটা আছে, কপার তড়িৎদ্বার সহযোগে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। নীলকালিতে হেডিং দেওয়া আছে দেখ, কপার তড়িৎদ্বার সহযোগে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, পেয়েছিস? দেখ ওর মধ্যেও একইভাবেই লেখা আছে, হচ্ছে সম্ভাব্য বিক্রিয়া তোকে পড়তে হবে না, ক্যাথোড বিক্রিয়া বলে লেখা আছে। দেখ কপার প্লাস 2 ইলেকট্রন কপার পাওয়া গেছে, পেয়েছিস সবাই? আবার দেখ ওর নিচে আবার লেখা আছে হচ্ছে অ্যানোড বিক্রিয়া, দেখতে পাচ্ছি? অ্যানোড বিক্রিয়া, সম্ভাব্য বিক্রিয়া পড়তে হবে, কিন্তু সম্ভাব্য মানে কার কার হতে পারে, আমাকে শুধু আলটিমেটটা পড়তে হবে। আচ্ছা, এবার এটার একটা অবজারভেশন আছে, অবজারভেশনটা বইতে লেখা নেই, লেখ, মানে তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে যে কপার তড়িৎদ্বার সহযোগে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অবজারভেশন কি, ঠিক আছে? অবজারভেশন কি দেখ, অ্যানোড বিক্রিয়ার উপরে একটা লাইন দেখ, দেখতে পাবি কপার অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে, দেখতে পাচ্ছিস কোথাও? কপার অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে। আচ্ছা, এগুলো ক্লাস 10-এ মাধ্যমিকে ছিল না? বাদ ছিল, ছিল কিন্তু ছিল একটা হচ্ছে মোটা হতে থাকে আর একটা রোগা হতে থাকে, ঠিক আছে? হ্যাঁ, কপার অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে, মার্ক করো এটা, ঠিক আছে? মার্ক করেছিস? তাহলে অ্যানোড ক্রমশ রোগা হচ্ছে। আরেকটা লিখে রাখ, এর মধ্যে লিখে রাখ, লেখ দ্রবণের নীল বর্ণের কোনো পরিবর্তন হয় না। এর মধ্যে এটা অ্যাড করে রাখ, দ্রবণের নীল বর্ণের কোনো পরিবর্তন হয় না। এটার মধ্যে মার্ক অ্যাড করে রাখ, দ্রবণের নীল বর্ণের কোনো পরিবর্তন হয় না, দ্রবণের নীল বর্ণের কোনো পরিবর্তন হয় না। কার মধ্যে লিখছিস? কপার তড়িৎদ্বার সহযোগে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের মধ্যে। বোঝা গেছে? লিখেছি সবাই? এই কোশ্চেনটা টেস্ট পড়ে দেখলাম কোথায় এটা দিয়েছে, নীল বর্ণের কি পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হয় না। ওকে, আচ্ছা, তারপরে আরেকটাই আছে বেসিক্যালি, দেখ গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। গলিত সোডিয়াম ক্লোরাইড, ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া সুন্দর করে লেখা আছে, মার্ক কর, ঠিক আছে? গলিত, হয়ে গেছে? আচ্ছা চল এবার ফিরে আসি। মার্টিন মাহাতো, কি কোশ্চেন ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর ইলেকট্রোলাইসিস অফ CuSO4 সলিউশন ইউজিং কপার ইলেকট্রোড, মানে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে কপার তড়িৎদ্বার ব্যবহার করে, মানে নিচের কোনটি সঠিক? তো তুই এইমাত্র মার্ক করেছিস, অ্যানোডে কি উৎপন্ন হয়, ক্যাথোডে কি উৎপন্ন হয়, এর মধ্যে লেখা আছে, এটা অ্যান্সার আছে, বুঝতে পারলি?
আচ্ছা একটা কথা বলে যাচ্ছি, মার্টিন মাহাতো কিন্তু প্রচুর ভুল আছে, মানে অ্যান্সারগুলো ভুল দেওয়া আছে সেটের। এই যে এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার ভুল আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখ একটা কোশ্চেন নাম্বার 1/6, সেট টু 1/6, মার্টিন মাহাতো সেট টু 1/6, সেট টু 1/6। দেখ কি বলেছে, হুইচ ওয়ান ইজ অ্যান এক্সট্রা অরবাইটাল। ভাই এক্সট্রা অরবাইটাল আর মানে কি, অর্থাৎ প্রচুর মিসপ্রিন্টিং। আইদার বলতে চাইছিল ইনার অরবাইটাল বা আউটার অরবাইটাল, এক্সট্রা অরবাইটাল আর এসবের কোনো মানে নেই, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন হচ্ছে 10 নাম্বার কোশ্চেনটা, 1-এরই 10 নাম্বার, পরের পেজটাতে আছে। মার্টিন মাহাতোর পরের পেজে 18 নাম্বার পেজ হয়তো হবে, ওখানে 10 নাম্বার কোশ্চেন। দেখ 1-এর 10, ক্যানট বি আইডেন্টিফাইড বাই মুলিকেন বার্কার টেস্ট। মুলিকেন বার্কার টেস্ট, ঠিক আছে। আচ্ছা মুলিকেন বার্কার টেস্টে কে পার্টিসিপেট করে? NO2 গ্রুপ পার্টিসিপেট করে। আচ্ছা মুলিকেন বার্কার টেস্টে রিয়েজেন্টটা কি ছিল বলতো? দেখবি আলটিমেট টেস্টটা কি মুলিকেন বার্গারের কোন চ্যাপ্টারের রিয়াকশন? না এন ঘটিত যৌগের মধ্যে নাইট্রোপার্টের রিয়াকশন। মুলিকেন বার্গার টেস্টে দেখবি ওটা NaOH কনভার্ট করে ফেলার পরে আমাকে আবার টলেন্স রিয়েজেন্ট দিতে হতো, বুঝতে পেরেছিস তো? টলেন্স দিতে হতো আমার, মুলিকেন বার্গারে আলটিমেটলি টলেন্সও দিতে হতো। তার মানে দেখ এখানে এমন একজন আছে CHO দেখ টলেন্সে সাড়া দেবে। অপশান এটাতে দেখ চারটেতে তো NO2 আছেই, তো NO2 তো আমার দেবে মুলিকেন বার্গার, কিন্তু অপশান এতে দেখ NO2 সাথে সাথে CHO আছে, CHO আমার টলেন্সে সাড়া দেয়। তাহলে অপশান এতে আমি CHOর জন্য পাচ্ছি নাকি NO2-র জন্য পাচ্ছি সেটা তো আমি বলতে পারবো না। তাহলে ক্যানট বি আইডেন্টিফাইড বাই মুলিকেন বার্গার কোনটা হবে? অপশান এ। ক্লিয়ার, বোঝা গেছে সবার? ঠিক আছে চল নেক্সট কোশ্চেন 700 ওই পেজেরই 3-এর বিয়ের অর, 3-এর বিয়ের অর, 3-এর বিয়ের অর। আচ্ছা কি বলছে দেখ, বলছে এক্সপ্লেন মেকানিস্টিক অ্যাসপেক্টস অফ এনজাইম ক্যাটালিস্ট। তার মানে বলেছে কি এনজাইম অনুঘটকের, এনজাইমের বাংলা কি উৎসেচক, তাই তো? উৎসেচক অনুঘটকের মেকানিস্টিক পাথওয়ে তুমি দেখাও। কোথায় আছে এটা? হচ্ছে কোন চ্যাপ্টারের কোশ্চেন বলতো? উৎসেচক টুৎসেচক কোথায় আছে? সারফেস কেমিস্ট্রিতে আছে, সারফেস কেমিস্ট্রিতে আছে। বার কর 275, এটা দেখ বেসিক্যালি বায়োলজি পার্টে পড়েছিলি। 275 নম্বর পেজ বার কর একটু। 275 তালাচাবি মতবাদ পড়েছিলি? তালাচাবি মতবাদ পড়েছিলি? তালাচাবি মতবাদ 275 বার কর, 275। 275 বার কর। 5.8.2, 5.8.2 পাওয়া গেছে? পেয়েছিস? 5.8.2 দেখ লেখা আছে এনজাইম অনুঘটনের ক্রিয়া কৌশল। এটা বায়োলজিতেও পড়েছিস না? তালাচাবি মতবাদ বেসিক্যালি একবার রিডিং মারবি, এটা একদম সোজা, একবার রিডিং মারবি। এটা তালাচাবি দেখ লেখা আছে চিত্র 5.5 তালাচাবি মতবাদ। 5.8.2 পাসনি? কোথায় আছে বল, নতুন বইতে বল। পেয়েছি সবাই খুঁজে তালাচাবি? আরে বাড়ি গিয়ে পড়বি একবার, তাহলে বুঝে যাবি। চল নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3-এর এর 3, কোশ্চেন নাম্বার 3-এর এর 3 পরের পেজে আছে। 3-এর এর 3 পেয়েছিস? ও 3-এর এর 3 দুটো প্রশ্ন কোথায়? অরে তো বলিনি এখনো, 3-এর এর অরের 3 বলতাম তাহলে। তাই এ ভাই কবার 3 আছে? ও আচ্ছা পরের পেজে আরো একটা 3 আছে, ওটা 4 হবে তাহলে। পরের পেজে চলে যা। পরের না ভাই দেখ উপরে 726 লেখা আছে, উপরে 726।
বুঝেছিস? বাঁ দিকে দেখ 3 এর 3 নম্বর কোশ্চেন। না না 4NH3 + 5O2 4NH3 + 5O2 দেওয়া আছে একটা ইকুয়েশন, বলেছে এক্সপ্রেস ইনস্ট্যান্ট রিয়াকশন রেট ইন টার্মস অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। ইনস্ট্যান্ট রিয়াকশন রেট, ইনস্ট্যান্ট রিয়াকশন রেট মানে কি বেসিক্যালি তাৎক্ষণিক। আরেকটা ছিল হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি হলো গড়। তোকে বলেছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার দেখাও গাঢ়ত্ব এবং সময়ের সাপেক্ষে, তাই তো? কীভাবে করবো এটা পারবো? দেখ তাৎক্ষণিক যদি বলে তখন আমাকে করতে হতো dx/dt, তাৎক্ষণিক যদি বলে তখন করতে হবে কিন্তু dx/dt, আর যদি অ্যাভারেজ বলে মানে গড় বলে তখন ডেল দিতে হবে, ঠিক আছে? তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার কি হচ্ছে, যেহেতু এটা তাৎক্ষণিক বলেছে, ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে রেট ইকুয়ালস টু, এবার তো লেখা সেই ফ্যাশন, কোন ফ্যাশনে লিখবো? রেট ইকুয়ালস টু প্রোডাক্টগুলোর জন্য মাইনাস ইউজ হয়, অ্যামোনিয়ার আগে আছে 4 তাহলে ওটা চলে যাবে নিচে 1/4, যেহেতু ইনস্ট্যান্ট বলেছে তাহলে আমার কি হচ্ছে DNH3dt ইকুয়ালস টু রিয়াক্ট্যান্ট আরও একটা কি আছে 5O2 তাহলে চলে গেল -1/5, যেহেতু রিয়াক্ট্যান্ট DO2 DT, ঠিক আছে? ইকুয়ালস টু চলছে, প্রোডাক্টের রেসপেক্টে লিখবো কত হবে 4NO, তার মানে +1/4, ইনস্ট্যান্ট যেহেতু ওই জন্য DNO DT ইকুয়ালস টু +1/6 DH2 DT, বুঝতে পারছিস? ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে কি রেট, আসলে এটা হচ্ছে ইনস্ট্যান্ট রেট। ওকে, যদি তোকে বলতে অ্যাভারেজ রেট তাহলে এটার অ্যান্সার বুঝতে পেরেছিস তো? খাতায় না লিখলে চলবে, তুই জানিস এটা। যদি বলতে অ্যাভারেজ রেট তখন আমি কি করতাম, তখন এই ডিগুলো হয়ে যেত সব ডেল, সব ডেল্টা সাইন, সব ডেল সাইন তখন। ওকে চল, নেক্সট কোশ্চেন হচ্ছে তোর কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার দেখ 3 অর্ডের 1, এবার 3 অর্ডের 1, 3 এর অর্ডের 1, দেখছিস কোশ্চেনগুলো একটু? 3 অর্ডের 1, 3 অর্ডের 1 কি বলেছে? বলেছে ফর আ রিয়াকশন the specific reaction rate constant at এত and এত is এত and এত, ঠিক আছে? তোকে বলেছে ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর ফর দ্য রিয়াকশন, দ্য স্পেসিফিক রিয়াকশন রেট কনস্ট্যান্ট, মানে তোকে রেট কনস্ট্যান্টের ভ্যালু দিয়েছে, মানে কি হার্টজ ধ্রুবকের ভ্যালু দেওয়া আছে, দুটো আলাদা আলাদা টেম্পারেচারে, ঠিক আছে? তোকে বার করতে হবে কি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর মানে কি বলতে বেসিক্যালি এটা এ, কোন এ? একটা আর্হিনিয়াসের সমীকরণ পড়েছিলি না, k = a × e⁻ দেখ তোকে বলেছে কি ফার্স্টের কেসে যখন টেম্পারেচার হচ্ছে 1 তখন এটা হচ্ছে k1, ওকে? হ্যাঁ, log k1/k2 বার করবো, তারপর বসালিত হয়ে যাবে। কীভাবে করবো এটা? আমি ফার্স্টে দেখ আমাকে বার করতে হবে আলটিমেটলি এই জিনিসটা, আমাকে দুখানা আলাদা আলাদা k এর ভ্যালু দেওয়া আছে, দুখানা আলাদা আলাদা t এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার কাছে একটা ফর্মুলা আছে log k1/k2 = EA/2.303R, k1/k2 হলে 1/t2 - 1/t1, ওখানে বসাবো, বার করবো হচ্ছে e এর ভ্যালু, সক্রিয়করণ শক্তি বেরিয়ে গেল, তারপরে আর্হিনিয়াসের সমীকরণ যে কোনো একটাতে বসাবো, k = a × e⁻ k এর ভ্যালু দেওয়া আছে, টেম্পারেচার ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু জানি 8.314, এখান থেকে বার করা হচ্ছে এর ভ্যালু, বুঝতে পারলি? ঠিক আছে চল, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 727, দেখ উপরে লেখা আছে, মানে ওই পেজেই ডান দিকে 727-এর 4 নাম্বারটা দেখ একদম উপরে, 727-এর 4 নাম্বার দেখ, হোয়াট ইজ রোচেলিস সল্ট? ওকে, কনভার্সনে হ্যাঁ করবি তো, ওটাই তো করবো, আর কি করবো? আরও একটা অপশান আছে ইথানলের মধ্যে, হ্যাঁ ইথানলের মধ্যে তো ওটাই করবো। পিসিসি দিয়ে অ্যাসিটালডিহাইড বানিয়ে তারপরে টিশন করতে পারিস চাইলে, যেটা এক স্টেপ হয়তো দুটো স্টেপে করেছিস, অসুবিধা তো কিছু নেই। আচ্ছা এবারে দেখ হোয়াট ইজ রোচেলিস সল্ট, পেজ নাম্বার বার কর বইতে 735, ইংলিশ ভার্সন 250, 735 বার কর, রোচেল সল্ট, ঠিক আছে 735।
বার করেছি 735। ওই সোডিয়াম পটাশিয়াম টার্টারেট পড়েছিলাম না, ওটাকেই রোচেল সল্ট বলে, ফেলিং এ আর ফেলিং বি। আচ্ছা বার করেছি 735, চলে যা হচ্ছে 12.11.2, 12.11.2, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার 12.11.2। বার কর সবাই 12.11.2 হয়েছে, বার করেছিস? হয়েছে সবার? আচ্ছা ওর মধ্যে দেখ ফেলিং দ্রবণের বিজারণ লেখা আছে না, তার নিচে একটা বক্স আছে, পেয়েছিস বক্স? বক্সের মধ্যে কোথাও দেখ একটা লেখা আছে ফেলিং বি হলো সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট বা রোচেলি সল্টের ক্ষারীয় দ্রবণ, ঠিক আছে? তার মানে রোচেল সল্ট মানে হচ্ছে বেসিক্যালি ওই সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেটকেই বলে হচ্ছে রোচেল সল্ট। সবাই পেয়েছিস বইয়ে? কত নাম্বার পেজ নতুন বইয়ে? 737, ওই একই কাছাকাছি আছে। ওকে পাওয়া গেছে সবার খুঁজে? রোচেল সল্ট মানে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেটেরই আরেকটা নাম, পেয়েছিস সবাই রোচেল সল্ট? চল আচ্ছা এবার মার্টিন মাহাতোর সেট 3-তে যাবো, কারণ একটা সেট পিছিয়ে আছে এটা। মার্টিন মাহাতোর দেই, হাসছিস কেন? ওকে পেজ নাম্বার 727, যেখানে আছিস সেখানেই থাক, মানে মার্টিন মাহাতো পিডিএফ, ঠিক আছে? ওর মধ্যে একের সেট, হ্যাঁ সেট 3, সেট 3-র 1-এর 4 নাম্বার কোশ্চেনটা দেখ। সেট 3-র 1-এর 4 নাম্বার কোশ্চেন ভালো করে দেখ। বলছে সেট 3 1-এর 4, হুইচ ওয়ান উইল ফর্ম এফারভেসেন্স হোয়েন, এফারভেসেন্স মানে হচ্ছে কি বলতো, ওই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনের সাথে রিয়াকশন করলে কি হয়, ওই CO2 বুদবুদ বেরোয়, বেসিক্যালি ওটাকে বলেছে এফারভেসেন্স, বুঝতে পেরেছিস? একটা কিছু চেঞ্জ হচ্ছে রিয়াকশানে, বাবলস টাবলস বেরোচ্ছে, ব্রিস্ক এফারভেসেন্স মানে কি আরো ভালো মতন হচ্ছে। ওকে কোশ্চেনটা কি বলেছে তোকে? বলেছে 4টের মধ্যে কোনটার মধ্যে সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করলে আমি এফারভেসেন্স দেখতে পাবো। কোশ্চেন নাম্বার 1-এর 4, 4টে মলিকুল দেওয়া আছে দেখতে পাচ্ছিস, ফেনল, প্যারানাইট্রোফেনল, তারপরে অ্যানিলিন, প্যারাঅ্যামিনোফেনল, তারপরে দেখ তারপরের মলিকুলটা ডি এর মলিকুলটা পিক্রিক অ্যাসিড, তাই তো? বলেছে কোনটার মধ্যে আমি এফারভেসেন্স দেখতে পাবো, মানে সোডিয়াম বাইকার্বনেট দিলে রিয়াকশন হবে কোথায়? সোডিয়াম বাইকার্বনেট কার সাথে রিয়াকশন করে বলতে বেসিক্যালি অ্যাসিডের সাথে। তোর কি মনে হয় এই 4 জনের মধ্যে কে সবচেয়ে স্ট্রং অ্যাসিড? সবচেয়ে স্ট্রং কোনটা? পিক্রিক অ্যাসিড, এক্স্যাক্টলি। নামের মধ্যে তো আছে, আবার দেখ 3টে NO2 মিলে টানছে অক্সিজেনের থেকে, তাহলে H+ তো বেরোবে ইজিলি, বুঝতে পেরেছিস? তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, কিন্তু এখানে অ্যান্সার লেখা আছে এ, এটা হবে অপশন ডি, পিক্রিক অ্যাসিড। বোঝা গেল? জানলাগুলো বন্ধ করে তোমার মশা ঢুকবে। দিশা একটু ওঠ, বন্ধ কর শুভম। হয়ে গেছে এটা? আচ্ছা তারপরের কোশ্চেন দেখ, 5 নাম্বার কোশ্চেনটা, তার ঠিক পরের কোশ্চেনটা বলছে কোনটা সবচেয়ে ক্ষারীয় বেশি? কোনটা সবচেয়ে ক্ষারীয় বেশি? হুইচ ওয়ান ইজ মোস্ট বেসিক? এটা একটু ভালো কোশ্চেন আছে, একটু ভাবনা চিন্তা করতে হবে। সি হবে অ্যান্সার, কিন্তু আমি তোকে বলবো এ কেন নয়? এটা তো পিরিডিন না, রেজোনেন্সে নেই ও। এটা ভালো করে কোশ্চেনটা দেখবি, ঠিক আছে? তোকে বলেছে কি কোনটার ক্ষারীয় মানে বেসিডিটি সবচেয়ে বেশি হবে। 4টে মলিকুল আমি একটু আঁকছি বোর্ডে। ফার্স্টের মলিকুলটা হচ্ছে পিরিডিন, ঠিক আছে? এই মলিকুলটা ডাবল বন্ড এদিকে আছে বলে ভাবিস না, একই জিনিস, এখানে লোন পেয়ার। সেকেন্ড মলিকুলটা হচ্ছে কি আছে এখানে এন, এর সাথে লেগে আছে হচ্ছে হাইড্রোজেন। থার্ডের মলিকুলটা আছে কি NH, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার। পরের মলিকুলটা কি আছে লাস্টেরটা? অ্যানিলিন। কে সবচেয়ে ভালো বেস হবে?
যেখানে আমার নাইট্রোজেনের মাথা থেকে ইজিলি ডোনেট হবে সে হচ্ছে সবচেয়ে ভালো বেস। আচ্ছা বল, অ্যানিলিন কি ডোনেট করতে পারবে নাইট্রোজেন লোন পেয়ার? পারবে না, কেন পারবে না? রেজোনেন্স, এক্স্যাক্টলি হচ্ছে রেজোনেন্সে থাকে, ক্লাস 11-এ পড়েছিলি। তাহলে এই হচ্ছে আমার পারলো না। ওকে, ফার্স্ট কেসে এই কি রেজোনেন্সে আছে? না ভাই, রেজোনেন্সে তো আছে এইগুলো, লোন পেয়ার আছে রেজোনেন্সে, লোন পেয়ার রেজোনেন্সে নেই, ডাবল বন্ডগুলো রেজোনেন্সে আছে। ঠিক আছে, ডাবল বন্ড আছে রেজোনেন্সে। এখানে এই লোন পেয়ারটা কিসে আছে? এ কি রেজোনেন্সে আছে? ভালো করে দেখবি, এ কিন্তু রেজোনেন্সে আছে। কিভাবে আছে? ঠান্ডা মাথায় দেখ, ক্লাস 11 একটা জিনিস পড়েছিলি মনে আছে, হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, হুকেলের সূত্রে অ্যারোমেটিসিটি। এই মলিকুলটা আমার অ্যারোমেটিক মলিকুল। কেন অ্যারোমেটিক মলিকুল? কি হতো বলতে অ্যারোমেটিসিটিতে 4n+2 পাই ইলেকট্রন যারা ফলো করে তারাই হচ্ছে আমার অ্যারোমেটিক হয়। 4n+2 পাই ইলেকট্রন যারা ফলো করে তারাই আমার অ্যারোমেটিক হয়। তুই যদি অ্যারোমেটিসিটি নাও ভাবিস, এখানে দেখ আমার রেজোনেন্সের জন্য একদম ফেভারেবল কন্ডিশন আছে। রেজোনেন্সের জন্য আমার কি কি কন্ডিশন লাগে দেখবি, ছিল লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। এই তো ভাই এখানে দেখ লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, ওই জন্যই তো এটা রেজোনেন্সে এসছে। এখানেও দেখ লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড রেজোনেন্স, তাহলে এটা হচ্ছে আমার রেজোনেন্স ইনভলভ। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? লোন পে অনেকগুলো রেজোনেন্সে কারা কারা পার্টিসিপেট করে ক্লাস 11-এ ছিল, কারা কারা পার্টিসিপেট করে, কারা কারা কোন কোন কন্ডিশন থাকলে রেজোনেন্স হয়, এগুলো ছিল ক্লাস 11-এ। বুঝতে পেরেছিস? কোথায় লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড? যদি মলিকুলটাকে আমি এইভাবে আঁকি, একই তো। যদি এইভাবে আঁকি, এটা তো ভাই দুটো তো সেম স্ট্রাকচার, এটা তো হচ্ছে আমার অ্যাভারেজ আছে না, ডাবল বন্ড ক্যারেক্টার তো পুরোটা জুড়েই আছে, ডাবল বন্ড ক্যারেক্টার তো পুরোটা জুড়েই আছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এবারে দেখ, ক্লিয়ার এটা? আচ্ছা, লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তাহলে এখানে হচ্ছে আমার এটা কিন্তু পার্টিসিপেট করতে পারছে না। খুব ভালো কথা, পারলো না, বুঝেছিস? এখানে কি এটা পার্টিসিপেট করতে পারছে কোথাও? না, এটাও তো পারছে না। তাহলে এ বা সি এর মধ্যে কেউটা আমার হবে, এ বা সি এর মধ্যে কেউটা হবে। বোঝা গেছে এত অবধি? ক্লিয়ার? এইবারে দেখ, প্রশ্ন হচ্ছে, এবার তো আমি তুই ভাই অলরেডি বড় হয়েছে, অনেক কিছু জানি। এখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কত? এখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কত? লোন প্যাডটাকে আমি দেখালাম, এখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কত? দেখ, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, এখানে নাইট্রোজেনের কি হয়? sp2। তার কারণে দেখ, এটা সিম্পলি বেনজিনের একটা কার্বনকে তুই নাইট্রোজেন দিয়ে রিপ্লেস করে দিয়েছিস, এটা হচ্ছে আমার sp2। বুঝতে পেরেছিস? নাইট্রোজেনটা sp2, এখানে নাইট্রোজেনটা কত? sp3। তাহলে এখানে লোন পেয়ার আছে কোথায় বলতো? sp3-তে, এখানে লোন পেয়ার আছে হচ্ছে sp2-তে। বোঝা গেছে? এইবারে লোন পেয়ারটা কোথায় আছে? এখানে এই লোন পেয়ার আছে sp3 হাইব্রিডাইজড অরবিটালে, এখানে লোন পেয়ারটা কোথায় আছে? sp2 হাইব্রিডাইজড অরবিটালে। বোঝা গেছে? বলতে sp2 না sp3 কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়? sp2 না sp3 কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়? কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ক্লাস 11-এ পড়েছিলাম, পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বেশি হয় তত হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বেশি হয় তত হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। ক্লাস 11 অর্গানিক কেমিস্ট্রি ভালো করে পড়া উচিত ছিল, এখন বুঝতে পারছিস? ঠিক আছে, পার্সেন্টেজ এস ক্যারেক্টার কীভাবে বার করে? সিম্পলি তুই ভাব না, sp2 তিনজনে মিলেমিশে হয় 100%, তাহলে এস কতটা আছে? 1+2 যদি 100 হয় তাহলে এস আছে এর মধ্যে 33%। বুঝতে পেরেছিস? sp3 একটা এস তিনটে পি, চারজনে মিলেমিশে হয় 100%, তাহলে এস ক্যারেক্টার কত হবে? 25%। বোঝা গেল? পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বেশি, ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি। ক্লিয়ার? তাহলে দেখ, এখানে পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি, তাহলে এই অরবিটালটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তার মানে কি বলতে, দিতে চাইবে লোন পেয়ার? অবভিয়াসলি চাইবে না, এ আমার দিতে চাইবে, এর থেকে তো ভালো দেবে। তাহলে এটার জন্য অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। একটা দারুণ কোশ্চেন ছিল, অপশন এ আর সি এর মধ্যেই হচ্ছে মেন কনফিউশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে, পরের পেজে যাবি, 3-এর বি, পরের পেজে গিয়ে 3-এর বি, পরের পেজে গিয়ে 3-এর বি, দেখ কি বলেছে, বিটুইন কেসিপি অ্যান্ড
দেখ বলছে বিটুইন KCP অ্যান্ড K2SO4 হুইচ ওয়ান ইজ মোর এফেক্টিভ অ্যান্ড হোয়াই ফর কোয়াগুলেশন অফ FeOH3 সল্ট। সারফেস কেমিস্ট্রির কোশ্চেন। পরের পেজে গিয়ে 3-এর বি, ঠিক আছে। এটা কি বলতো বেসিক্যালি, যে তঞ্চনে কোনটা বেশি উপযুক্ত, শুলজে-হার্ডির সূত্র। KCP না, ওটা KCl হবে, ঠিক আছে, ওটা KCl হবে। তারপর তো বাকিটা পারবি। KCl আর K2SO4 মধ্যে FeOH3 সল কি হয় বলতো, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তাহলে ওর জন্য লাগবে নেগেটিভ SO4-2। আচ্ছা, আরো একটা কোশ্চেন দেখবো টেস্ট পেপারে, যদি ধর দুজনেই পজিটিভ হয় তখন কি করবো? তাই কি দেখবো? তাই তো বলিনি আমি কখনো। ধর তোর কাছে একটা আছে KCl আর একটা আছে K2SO4, এই দুটোই ধর অপশান, কিন্তু ধর আমার সলটা হচ্ছে নেগেটিভ, বুঝা গেছে? তোকে বলেছে একটা নেগেটিভ সলের তঞ্চনের জন্য কোনটা আমার উপযুক্ত, কাকে কাকে দেওয়া আছে, KCl আর K2SO4। তখন দেখবো যে K2+, কারণ কি ওখানে হচ্ছে দুখানা প্লাস চার্জ, বুঝতে পেরেছিস তো? বোঝা গেছে কোশ্চেন? মাইনাসের জন্য আমার প্লাস দরকার। ফার্স্টে আমি সবসময় দেখি কার মাথায় প্লাস চার্জ বেশি। ওকে, চল। কোশ্চেন নাম্বার 2-এর 1, এটা খাতায় লিখবি। 2-এর 1 কোশ্চেনটা বলে দিচ্ছি, বলেছে কি, হোয়াই রাউলস ল ফর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ইজ নট অ্যাপ্লিকেবল ফর কনসেন্ট্রেটেড সলিউশন। খাতায় লেখ, কোশ্চেন লেখ গাঢ় দ্রবণের জন্য বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত, গাঢ় দ্রবণের জন্য বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটি প্রযোজ্য নয় কেন? লিখেছিস? গাঢ় দ্রবণের জন্য বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটি প্রযোজ্য নয় কেন? আচ্ছা, লেখ লঘু দ্রবণে দ্রাব এবং দ্রাবক অণুর মধ্যে, দ্রাব এবং দ্রাবক কণার মধ্যে লেখ, লঘু দ্রবণে দ্রাব এবং